প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনি যে বিচার সেটি সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তিনি দিল্লিতে আশ্রিত রয়েছেন। দণ্ডিত বাংলাদেশিদের ভাষায় অপরাধী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী দিল্লিতে আশ্রিত রয়েছেন। তাহলে দিল্লি কি 2013 সালের করা প্রত্যর্পণ চুক্তির আধারে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা, দিল্লির ওপর বাড়তি চাপ বাড়বে কিনা? আপনারা কি মনে করছেন শেখ হাসিনার এই রায় বাংলাদেশের জন্য বড় পরিবর্তন, নাকি ভারতের জন্য বড় রাজনৈতিক বোঝা? একদিকে বিজেপি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের তাড়িয়ে দেওয়ার জন্য এসআইআর প্রক্রিয়া চালু করেছে, এখান থেকে তাদেরকে বিতরণ করার ব্যবস্থা করেছে। অন্যদিকে আবার বাংলাদেশের একজন নেত্রী তাকে আবার আশ্রয় দিয়ে। শেখ হাসিনাকে কেন রাখছে যারা বলছেন তাদের হাঁটুতে বুদ্ধি। বাংলাদেশের রাজনীতিতে আজ যে 3টি প্রশ্ন ঘুরছে তার উত্তরের ওপর নির্ভর করছে আগামীর 1 দশকের ভবিষ্যৎ। প্রথম প্রশ্ন, মানবতা বিরোধী অপরাধের মৃত্যুদণ্ড রায় হয়ে গিয়েছে, এখন শেখ হাসিনার আইনি পথ ঠিক কি? তিনি কি আপিল করতে পারবেন, নাকি পলাতক অবস্থায় তার দরজা সব বন্ধ? দ্বিতীয় প্রশ্ন, যে মানুষটি 15 বছর ক্ষমতার চূড়ান্ত ছিলেন, তার পতন কি সত্যি রাজনৈতিক ভুলের ফল, নাকি দীর্ঘ দমন পীড়নে জমে থাকা হিসেব? শেখ হাসিনার উত্থান পতনে আসলে বাংলাদেশের কোন রাজনৈতিক সত্যটা সামনে এলো? আর তৃতীয় এবং শেষ প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে প্রশ্নের দিকে তাকিয়ে রয়েছেন গোটা ভারতের মানুষ। ভারত তাকে সত্যি কি ফেরাচ্ছে নাকি ফেরাচ্ছে না? দিল্লি কি এখনো তাকে কৌশলগত সম্পদ বা স্ট্র্যাটেজিক অ্যাসেট হিসেবে ধরে রেখেছে বা রাখবে, নাকি তাকে ফিরিয়ে দিলে দক্ষিণ এশিয়ার ক্ষমতার মানচিত্র বদলে যাবে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত আচার্য এবং আমার সঙ্গে সাংবাদিক বিশ্লেষক, প্রথম কলকাতার ডেপুটি এডিটর আমার বন্ধু পরমাশিস কষ্ট। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতার স্ক্রিনে স্বাগত। পরমাশিস, যে 3টি প্রশ্ন আজকে আমরা আলোচনায় এনেছি, তুমি কি বিশ্বাস করো এই 3টি প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে? দেখো, এটা তো এই প্রশ্নটা যে আসবে এটা তো একেবারে সত্যি। অনেকে হয়তো বলছেন যে শেখ হাসিনার আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে রায় কালকে দেয়া হয়েছে এটা প্রত্যাশিত রায়, তারপরে বাংলাদেশকে শেখ হাসিনাকে ফিরিয়ে দেবে কিনা এটাও একটা বড় প্রশ্ন। বাংলাদেশের মানুষের মনে তো এটা জাগবে, এটা স্বাভাবিক। তৃতীয়ত, তারা রাজনীতিতে আর ফিরতে পারবেন কিনা ভবিষ্যৎ। এই পরিস্থিতির এই প্রশ্নের কারিগরকে, এই প্রশ্ন কেন তৈরি হল, এই প্রশ্নের কারিগর, প্রশ্ন হওয়ার কারিগর, প্রেক্ষাপট তৈরি হওয়ার কারিগর, এই সময় দেখার কারিগর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই। আমি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবো, আমি কিন্তু আওয়ামী লীগ নেত্রী বলবো। কেন বলবো না? ভারত কিন্তু তার প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে তার নিরাপত্তাজনিত কারণে তাকে জায়গা দিয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে যা নিয়ম নীতি আছে, যেটা বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রপ্রধানকে নিরাপত্তা দিয়ে তারা রেখেছে। বিচার ব্যবস্থায় তাদের দেশের কোর্টে তিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছে, রায় ঘোষণা হয়েছে। ফেরত দেওয়াটা ভারত তার বিদেশ নীতি, বাংলাদেশ বিদেশ নীতি, আন্তর্জাতিক যেসব ল আছে সেসব অনেক গভীর তত্ত্বের ব্যাপার, অ্যানালাইসিসের ব্যাপার, সেগুলো নিয়ে তো আলোচনা চলবেই এবং আলোচনা চলবে বলেই এই প্রশ্নটা প্রেক্ষাপটে এসছে। এই রায় ভুল না ঠিক এটা নিয়েও অনেক চর্চা হবে। তিনি অ্যাপিল করবেন কিনা, দেশে ফিরলে পরে উনি অ্যাপিল করতে পারবেন, বা এই রায় আরো আন্তর্জাতিক কোনো জায়গায় সেটা নিয়ে যাওয়া যায় কিনা, সবটাই সময় বলবে। কিন্তু মূল প্রেক্ষাপট বাংলাদেশের মানুষের কাছ থেকে উনি এই মুহূর্তে বিতাড়িত না, সেটি তো গতকালকে রায়ের একটি রায় থেকেই পরিষ্কার। রায় তো জনগণের, সাধারণ মানুষের মনের যে ভাব তারই বহিঃপ্রকাশ। যে প্রশ্নটি আমরা শুরু থেকেই, 3টি প্রশ্নের মধ্যে অন্যতম প্রধান প্রশ্ন যে শেখ হাসিনা কি আইনি পথে বিষয়টি দেখবেন কিনা বা আইনি পথে মোকাবেলা করবে কিনা, বা তার আইনি ভবিষ্যৎ বাকি। প্রথমত, যে ট্রাইব্যুনাল আইনে পরিষ্কার সুযোগ রয়েছে শেখ হাসিনার আপিল করার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973 অনুযায়ী যে রায় গতকাল দেওয়া হয়েছে তার 30 দিনের মধ্যে শেখ হাসিনা আপিল করতে হবে, আপিল করতে পারবেন। আর এবং 60 দিন পরের মধ্যে তার মামলাটা উপরে উঠতে পারে। আপিল দায়ের 60 দিনের মধ্যে বিষয়টি নিষ্পত্তির বিধানও রয়েছে। এটা কাগজে কলমে অবশ্যই বিষয়টি খুব দৃশ্যত খুব সহজ মনে হলেও বাস্তবে কতটা কঠিন, তুমি কিভাবে? এটা তো চিফ প্রসিকিউটর বলেছেন। এখন বিষয়টা হচ্ছে, যারা এটাকে ক্যাঙ্গারু কোর্ট বলছে, এই রায়কে মানছেন না, তাহলে তারা
অ্যাপিল করবেই বা কেন? এখানে একটা প্রশ্ন আছে। তারা তো রায়টাকে মানছেই না। তো রায়টাকে যদি না মানে তাহলে এটা অ্যাপিল করার প্রশ্ন নেই। কিন্তু যারা রায়টা দিয়েছেন তাদের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে 30 দিনের মধ্যে উনি দেশে ফিরে অ্যাপিল করতে পারবেন। সেই সুযোগ রয়েছে, আইন মোতাবেক সেই সুযোগ রয়েছে। আইনের ক্ষেত্রে আত্মপক্ষ সমর্থনের তো একটা জায়গা দিতে হবে। অবশ্যই আইনে তিনি প্রথম কথা তিনি পলাতক, তাই আপিলের বিষয়টি অনেকটা জটিল। শেখ হাসিনার বিচার পুরোপুরি যেটা হয়েছে তার অনুপস্থিতিতে হয়েছে। তিনি কোনো আদালত তাকে নোটিশ পাঠানোর পরও তিনি আদালতে আত্মসমর্পণ করেননি বা নিজে এসে আত্মপক্ষ সমর্থনের সুযোগ তিনি গ্রহণ করেননি। এই মুহূর্তে তিনি দণ্ডিত হয়েছেন এবং তিনি কোথায় রয়েছেন? দিল্লিতে রয়েছেন এবং আইনি ভাষায় তিনি পলাতক রয়েছেন। পলাতক থাকলে আইনজীবীরা বলছেন যে পলাতক থাকলে কার্যকর আপিল করার যে আইনি বৈধতা সেটিও অনেক ক্ষেত্রে স্ফীত হয়। অর্থাৎ আপিলের পথ আছে, কিন্তু তিনি সেই পথ ব্যবহার করবেন কিনা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের আইনের অধীনে তিনি ফিরে না আসছেন ততক্ষণ সম্ভবত বিষয়টি জটিল বলে কিন্তু আইনজ্ঞরা বলছেন। একই সঙ্গে পরমাশিস, তুমি জানো যে এই মুহূর্তে বাংলাদেশের কি করণীয়? বাংলাদেশ সরকারের সামনে অবশ্য 3টি বাস্তবধর্মী পথ রয়েছে। এক হচ্ছে রায়ের পূর্ণাঙ্গ কপি প্রকাশ করা, 2 ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যর্পণ চাওয়া। তুমি জানো ইতিমধ্যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে গতকালকে বলা হয়েছে যে খুব শিগগিরই সকালে হোক বা রাত হোক বা কালকে সকালে হোক চিঠি প্রত্যাবর্তনের যে চিঠি সেটি চলে যাবে। এবং একই সঙ্গে তৃতীয়ত যে ইন্টারপোল বা আন্তর্জাতিক ফোরামে দণ্ডিত পলাতক আসামি হিসেবে শেখ হাসিনাকে তালিকাভুক্ত করে সেটি বিভিন্ন দেশে আন্তর্জাতিক ফোরামে পাঠিয়ে দেয়া। ওই যে বললাম যে বিষয়গুলো খুব কাগজে কলমে খুব সহজ হলেও বাস্তবতা তুমি কিভাবে দেখছো? বিষয়টা হচ্ছে যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, রায়টা অন্যান্য সবাই কতটা গ্রহণ করবে সেটা যেমন প্রশ্ন। অন্তর্বর্তী সরকারের থাকাকালীন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই কাজটা করেছে, এই রায়টা দিয়েছে। এই রায়ের মান্যতা নিয়ে যদি কোনো কারোর প্রশ্ন থাকে তো স্বাভাবিকভাবেই প্রশ্ন যেমন উঠবে এবং জটিলতা কিন্তু ক্রমশ বাড়বে। বিষয়টাকে এক্সিকিউশন করার ক্ষেত্রে অফিসিয়ালি যতটা সম্ভব, বাস্তবে কিন্তু হাজারো প্রশ্নের মুখে পড়বে। এখন এই মুহূর্তে বাংলাদেশ সরকারের অন্তর্বর্তী সরকার মানে ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে সেই রায়টাকে দেখে নিয়ে স্লো গতিতে যদি এটাকে ইমপ্লিমেন্ট করার চেষ্টা তারা করতে পারে, তারা করবে। আমার মনে হয় এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের কাজ হবে বাংলাদেশের নির্বাচনটাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করা। এখন একটা এই মুহূর্তে এই রায় ঘোষণার পর কালকেও বলেছি যেটা যে টার্মোয়েল সিচুয়েশন হতে পারে। আমি তোমাকে একটু থামাবো কারণ রায়ের বিষয়টি এখনো আলোচনার বিষয়টি আমরা এই প্রথম ধাপের আলোচনার বিষয়টি এখনো শেষ করিনি। যে বিষয়টি হচ্ছে এক্ষেত্রে বড় একটি বিষয় বাদ থেকে যাবে পরমাশিস, যদি এই মুহূর্তে শেখ হাসিনা বা এই মুহূর্তে দ্বন্দ্বিত যিনি হয়েছেন তার পক্ষে বা তার রাজনৈতিক সমর্থনের বিষয়টি সামনে না আনা হয়। শেখ হাসিনার পক্ষে সম্ভাব্য কি করণীয় বলে আমরা মনে করি সেটি হচ্ছে যে রায়কে তিনি ইতিমধ্যে রাজনৈতিক প্রতিহিংসার বিচার হিসেবে আন্তর্জাতিক মহলে তিনি প্রচার শুরু করে দিয়েছেন। রায়ের আগেই তুমি জানো যে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তিনি রায়ের যে সম্ভাব্য ফলাফল সেটি তিনি বলতে শুরু করেছিলেন এবং গতকালে তিনি তার দলের পক্ষ থেকে পরিষ্কার বলা হয়েছে যে এটা প্রতিহিংসামূলক ক্যাঙ্গারো কোর্টের রায়। এই রায় তারা মানবেন না বা মানছেন না। একই সঙ্গে জাতিসংঘ বা বিভিন্ন মানবাধিকার সংগঠনের সঙ্গে নতুন করে তারা লবি শুরু করতে পারে এবং এই বিষয়টি নিয়ে দিল্লির সঙ্গেও শেখ হাসিনা নিজে কিংবা তার দলের পক্ষ থেকে আরো নিবিড় সম্পর্ক হতে পারে। তুমি জানো যে মৃত্যুদণ্ডের বিরোধিতা অধিকাংশ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন করে আসছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক প্রভাবশালী সংগঠন। এই মৃত্যুদণ্ডের রায় হওয়ার ফলে শেখ হাসিনার সামনে কিন্তু আরো বেশ কিছু যৌক্তিক কারণ হিসেবে সামনে প্রতিষ্ঠা করার সুযোগ থাকবে শেখ হাসিনা এবং এই তার যে আন্তর্জাতিক লবি সেটি কিন্তু আরো এটাকে ঢাল হিসেবে ব্যবহার করতে পারে বলে আমরা মনে করছি। তুমি একেবারে এই প্রথম প্যারার এই অংশ বিশ্লেষণ করে প্রথম প্যারার এই জায়গাটাতে বলি যে বাংলাদেশে এখনো সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড, কিন্তু এখানে আমি পরিষ্কার বলবো এই মৃত্যুদণ্ডের সাজা হওয়া উচিত না। এটা আমরা আগের দিনের বক্তব্যে কিন্তু আমরা বলেছিলাম। এখন আন্তর্জাতিক বিভিন্ন জায়গায় বিভিন্ন মঞ্চে এই যে শেখ হাসিনার বা আওয়ামী লীগের যে প্রচারণা শুরু হয়েছে এই রায়ের পরে, সেই জায়গা থেকে তারা কিন্তু একটু পাল্লায় ভারী থাকে মৃত্যুদণ্ডের কারণ। সেই জায়গায় এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালের এই যে পক্ষপাত দুষ্ট বলা হচ্ছে যে রায় দিয়েছে তারা, আবার এটাও ঘটনা উল্টো দিক থেকে কিন্তু গতকালকে আমাদের যখন আমরা লাইভ করেছি বিভিন্ন মানুষ প্রশ্ন তুলেছেন তাহলে আগের সময় যখন এই আন্তর্জাতিক ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দিয়েছিল তখন কেন প্রশ্ন ওঠেনি। আমি এখনেরটা শুনবো, এখনেরটা জানবো, আমি অতীতটাও তো আমাকে শুনতে হবে বা জানতে হবে। এটা নিয়ে কিন্তু একটা জটিলতা বাড়লো, একটা বিতর্ক রয়েছে, জটিলতা অবশ্যই বাড়লো এবং এটাকে ইমপ্লিমেন্ট করা, এটা সাজাটা
শুধু অক্ষরে পেনে লেখা হলো, কাগজে এটা কলমে বাস্তবায়ন হবে কিনা এটা কিন্তু হাজারো প্রশ্নের মুখে। কিন্তু আমার মনে হয় সর্বোচ্চ সাজা উনি পেয়ে গেছেন। ওনার আইনজীবী কালকে বলছিলেন বাংলাদেশের গণমাধ্যমের সামনে যে উনি তো পালিয়ে যান নাই, সবার সামনে দিয়েই গেছে। সেটা তো আরো কষ্টের, আরো লজ্জার। সেই মানুষটি কে? সেই মানুষটি বাংলাদেশের পালিয়ে গেলে কেউ যদি না দেখতো আলাদা জিনিস, কেউ যদি না দেখতো আলাদা জিনিস। সে সবার সামনে দিয়ে সেনাবাহিনীর সাহায্য নিয়ে এবং পরবর্তী সময় বলছে আমি থাকলে আরো ক্ষয়ক্ষতি বাড়তো। একদমই। যে ব্যক্তিকে নিয়ে আলোচনা হচ্ছে বা যে ব্যক্তি এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দু, তিনি আর কেউ তো নন, তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। এবং এই দলটি বাংলাদেশের স্বাধীনতা যে সপক্ষের শক্তি তার অন্যতম নেতৃত্ব দানকারী দল। বলতে দ্বিধা নেই যে 1971 সালে বঙ্গবন্ধুর ডাকেই বাংলাদেশের আপামর জনগণ সমস্ত রাজনৈতিক মত পথ সবকিছুর ঊর্ধ্বে বাংলাদেশ স্বাধীন করার জন্য তারা ঝাঁপিয়ে পড়েছিলেন এবং প্রচুর মানুষের আত্মত্যাগের ফলে একটি দেশের জন্ম হয়েছিল। সেই নেতৃত্ব দানকারী যে নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, এবং তার উত্থান এবং পতনের হিসেবও কিন্তু এখন ইতিমধ্যে শুরু হয়েছে। যার উত্থান থাকে তার পতনও অনিবার্য। উত্থান যদি বলা হয় এ এক দীর্ঘ রাজনৈতিক যাত্রা। বঙ্গবন্ধু হত্যার পর আওয়ামী লীগের সংকটময় সময় নির্বাসন থেকে ফিরে এসে দলের নেতৃত্ব দিতে শুরু করেন। 1996 গণ আন্দোলনের জেরে আবার ক্ষমতায়। 2009, 2024 বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। যদিও নির্বাচন নিয়ে বিতর্ক রয়েছে, পরস্পর বিরোধী মন্তব্য রয়েছে। এই 15টি বছর অতি শক্তিশালী নেত্রী, প্রধানমন্ত্রী এবং শাসক, এবং অনেকের দাবি স্বৈর শাসক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেন। ক্ষমতার কেন্দ্রীকরণ বা তার বিরুদ্ধে অভিযোগের জন্ম তৈরি হয়েছে কিভাবে? দীর্ঘ শাসনের ভেতর থেকেই জন্ম নেয় তার বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ। প্রধান অভিযোগ বিরোধীদের দমন। 2014-2018 সালের বিতর্কিত নির্বাচন, ডিজিটাল নিরাপত্তা আইন, সঙ্গে গুম, খুন, দমন, নিপীড়নের গুরুতর অভিযোগ। র্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের কথা আন্তর্জাতিক রিপোর্টেও উঠে আসে। এই সবগুলোর উপরই দাঁড়িয়েই পুরো ট্রাইব্যুনাল মানবতা বিরোধী অপরাধে অভিযোগ গঠন করে। আর পতনের শুরু 2024 সালের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের ফলে। সরকারি চাকরির কোটা আন্দোলন দ্রুত রূপ নেয় ব্যাপক গণ অভ্যুত্থান। আন্তর্জাতিক গণমাধ্যমের ভাষায় অতিরিক্ত বল প্রয়োগ, শত শত থেকে 1400 মানুষের মৃত্যু, নিরাপত্তা বাহিনীর ভাঙন, 5 আগস্ট 2024 পদত্যাগ এবং দিল্লিতে পালানো। এটাই শেখ হাসিনার রাজনৈতিক পতনের টার্নিং পয়েন্ট। 2025 মামলা শুরু থেকে মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত আমরা এক নজরে চোখ বুলিয়ে নেব। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক অভিযোগ গ্রহণ করে। অভিযোগ গণহত্যা, হত্যা, গুম, দমন-পীড়ন, মানবতা বিরোধী অপরাধ। সবশেষ নভেম্বর 2025-এ শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের মৃত্যুদণ্ড ও সাবেক আইজিপির রাজসাক্ষীর 5 বছরের জেল। আর এই রায় তার উত্থান পতনের গল্পকে সম্পূর্ণ বৃত্তে পরিণত করলো। তুমি কি বলবে? দেখো, সবটাই তো তুমি বললে। বিষয়টা হচ্ছে যে এটা তো একেবারে ধারাবাহিকতা, ওনার শুরু থেকে এই মুহূর্তে শেষ পর্যন্ত। এখন বিষয়টা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকার তার সময়কালের মেয়াদে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেছে, যে রায়ের মধ্যে মৃত্যুদণ্ড রয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো মৃত্যুদণ্ডের বিরুদ্ধে এবং পৃথিবীর বিভিন্ন দেশ এখন আর মৃত্যুদণ্ড দিতে চায় না। এটা নিয়ে বিতর্ক থাকবে, এটা কতটা কার্যকরী হবে হাজারো প্রশ্নের মুখে। কিন্তু রাজনৈতিক উত্থান এবং পতন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখলেন, এবং তার দলের যে এই যে নুইয়ে পড়া তাদেরই কারণে বাংলাদেশের মানুষের বক্তব্য অনুযায়ী সেই জায়গায় দাঁড়িয়ে এই অন্তর্বর্তী সরকার তারা আন্তর্জাতিক মঞ্চে যে আওয়ামী লীগ এখন বলবে যেটা ক্যাঙ্গারু কোর্ট, এটা পক্ষপাত দুষ্ট, এটা পাকিস্তানি পন্থী দল, ধর্মীয় মানে যেটা ওনারা বলে থাকেন, জামাত শিবিরকে বা বিএনপি শিবিরকে তারা যেসব বিরোধী পক্ষ হিসেবে বলে থাকেন, এইসব নিয়ে তারা তো একটা চাপানোতর মন্তব্য বা বক্তব্য রাখতে শুরু করবেই। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয়ও কালকে যে কথা বলেছে যে ভারতের কাছে অনুরোধ করব, উনি মারা গেলে লাশও দেবে না, ওরা মাটি থেকে লাশ তুলে ওরা ফাঁসিতে ঝোলাবে। এইসব তো এখন চলবে। বিষয়টা হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে
আওয়ামী লীগের সমর্থনটা আছে কিনা। সাজা তো হলো, সাজার ইমপ্লিমেন্টেশনটা হবে কি সেটা একটা পার্ট, কিন্তু এই মুহূর্তে তারা ভুল বলছে না ঠিক বলছে, তাদের সমর্থনটা বাংলাদেশের মানুষের মনে আছে কিনা, আওয়ামী লীগের আছে কিনা, সমর্থন আছে কিনা, এটা নির্বাচন প্রক্রিয়ার মধ্য থেকেই যাওয়া উচিত। একদমই। আমি আবারও বলবো, শেখ হাসিনা সাজা হয়ে গেছে, উনি অন্য দেশে পলাতক, তারা দেশে ফিরিয়ে নিতে পারবে কিনা, তাকে সাজা দিতে পারবে কিনা, এটা একটা পার্ট, কিন্তু দি এন্ড উনি সাজা ঘোষণা হয়ে গেছে। এরপর নির্বাচন, যদি আওয়ামী লীগ থেকে থাকে বাংলাদেশের মাটিতে, আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হোক, দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার হয়ে যাবে। আওয়ামী লীগের সমর্থকরা এখন যে কথা বলবে, যেটা ক্যাঙ্গারু কোর্ট, আন্তর্জাতিক ইয়েতে মৃত্যু হয় না, সবটাই শোনার জন্য গ্রহণযোগ্যতা আছে, সেটা তো শোনা হবে, দেখা হবে, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের মনে তাদের গ্রহণযোগ্যতা আছে কিনা, এটা নির্বাচন করে নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হয়ে যাওয়া উচিত। তাহলে আন্তর্জাতিক ক্ষেত্রে জিনিসটা এস্টাবলিশড হবে যে কেন বাংলাদেশের মানুষের মন থেকে আওয়ামী লীগ, মুক্তিকামী সূর্য যারা দেখিয়েছিল একটা সময়, সেই আদর্শ বিপণনে যখন পরিণত হয়েছে, স্বৈরাচারে যখন পরিণত হয়েছে, তাহলে 2026-এর নির্বাচনের মধ্য দিয়ে আরো পরিষ্কার হয়ে যাব। আইনের আদালতে হয়েছে, মানুষের জনগণের আদালতে আসা উচিত। গণঅভ্যুত্থান কি জনগণের আদালত নয়? গণঅভ্যুত্থান তো হয়েছে। আমি এখানে তিনটে পার্ট: গণঅভ্যুত্থান, বিক্ষোভের উনি পালিয়ে এসেছেন, বিচার ব্যবস্থায় আন্তর্জাতিক ট্রাইব্যুনালে উনি দোষী সাব্যস্ত হয়েছে, মৃত্যুদণ্ড না আমৃত্যু কারাদণ্ড এটা নিয়ে বিতর্ক থাকুক। এবার নির্বাচন, ভোট তো আর গণবিক্ষোভ নয়, ভোট সুশৃঙ্খল ভাবে পরিষ্কার হয়ে যাবে ছবিটা। বাংলাদেশে যারাই ক্ষমতায় আসুক, ভারত সরকার তাদের সঙ্গে সম্পর্ক রাখবে, তারা যদি মনে করে, রাখবেই। তাহলে ভারত কি শেখ হাসিনাকে ফেরাচ্ছে? এটাই এখন অমূল্য প্রশ্ন। আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো একদম শেষ অংশে, কারণ আমরা আজকের আলোচনায় 3টি প্রশ্নের উত্তর খোঁজার জন্যই আজকের আমাদের বিশ্লেষককে আমরা পেয়েছি, এবং বিশ্লেষক শেষ প্রশ্নের উত্তরও জানাবেন। আমরা প্রত্যাশা যে এই পুরো অনুষ্ঠানটি আপনারা দেখবেন, এবং প্রতিদিনকার মতো আজকেও আমরা অনুরোধ করব যে এই পুরো আলোচনার কোন অংশের সঙ্গে আপনি সহমত, কিংবা কোন অংশের সঙ্গে আপনি ভিন্নমত, বা গোটা আলোচনার সঙ্গে আপনি সহমত বা ভিন্নমত কিনা সেটি মন্তব্যের কলামে লিখে জানাবেন। আর এই ভিডিওটি ভালো লাগলে বা ন্যূনতম ভালো লাগলে ভিডিওটি নিজেদের মাঝে শেয়ার করবেন। আর চ্যানেলটিতে নতুন এলে পেছনের 10টি ভিডিও দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শেষ করব আজকের একেবারেই শেষ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই মুহূর্তে সবচাইতে প্রাসঙ্গিক প্রশ্ন, যেটি বাংলাদেশের 20 কোটি মানুষের মনের সামনে দাঁড়িয়ে উকিঝুঁকি মারছে, যে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর আইনি যে বিচার সেটি সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে তিনি দিল্লিতে আশ্রিত রয়েছেন, দণ্ডিত, বাংলাদেশিদের ভাষায় অপরাধী, মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপরাধী দিল্লিতে আশ্রিত রয়েছেন। তাহলে দিল্লি কি 2013 সালের করা প্রত্যর্পণ চুক্তির আধারে শেখ হাসিনাকে ফেরত দেবে কিনা? দিল্লির ওপর বাড়তি চাপ বাড়বে কিনা? বিবিসি গতকাল রাতে একটি খবরে বিবিসি উদ্ধৃতি দিয়ে বলছে যে দিল্লির ওপর কৈফিয়তের চাপ বাড়বে, কিন্তু শেখ হাসিনাকে কি করবে? পরমাশিস, তোমার কি মনে হয়, শেখ হাসিনাকে কি ফেরাবে দিল্লি? দেখো, আমি গতকালকে এই ঘটনার পর থেকে বারবার বিভিন্ন গণমাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলার যে আমি সুযোগ পেয়েছি, ভারত এই মুহূর্তে সোজা কথা বলে দিচ্ছি, ভারত এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত দিবে। ভারত প্রতিবেশী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে আশ্রয় দিয়েছে। যখন কেউ কাউকে আশ্রয় দেয়, আশ্রয় যখন একবার দিচ্ছে রাষ্ট্রপ্রধান হিসেবে, সে আশ্রয় দেওয়া ব্যক্তিটাকে কি বাঘের মুখে ঠেলে দেবে? এবার তুমি বলবে যে বাংলাদেশের উনি তো একজন খুনের আসামি, ওনার সাজা হয়েছে, দণ্ডিত আসামি, তাই তো? তো সেই জায়গা থেকে উনি তো দণ্ডিত হয়ে গেছেন, তিনি তো বাংলাদেশে ফিরে যাচ্ছেন না, কি আর কার্যকলাপ করছেন না, নির্বাসনে যাওয়ার মতো। এইবার যদি আন্তর্জাতিক ভাবে কোনো পথ খোলা থাকে তাকে ফিরে পাওয়ার, বাংলাদেশ চেষ্টা করুক, ভারতও তার মোকাবিলা করুক। কিন্তু ভারত প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্কের যে বজায়, গতকালই ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে কিন্তু বলে দেওয়া হচ্ছে একটা শান্তিপূর্ণ বাংলাদেশের সাধারণ মানুষের জীবনযাত্রা একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে থাকুক, ভারত সবসময় বাংলাদেশের পাশে আছে। পরমাশিস, আমরা মনে হয় একটু এই রাজনৈতিক ব্যাখ্যা বা দিল্লির কাছে এই না ফেরানোর পক্ষে যে যুক্তি, সেই বিষয়গুলো আমরা একটু এক নজরে দেখে আসি। আসলে প্রত্যর্পণ চুক্তির রাজনৈতিক অপরাধের একটি ধারা রয়েছে, যেটি মূলত শেখ হাসিনাকে না ফেরানোর জন্য দিল্লির কাছে অন্যতম একটি যুক্তি বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন। ভারত বাংলাদেশের প্রত্যর্পণ চুক্তিতে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত অভিযোগে আসামিকে ফেরত না দিলেও চলে, এই ধরনের ধারা রয়েছে। এছাড়াও ভারতের একটি দীর্ঘমেয়াদী কৌশলও রয়েছে। শেখ হাসিনা বহু বছর দিল্লির সবচেয়ে নির্ভরযোগ্য
বিশ্বাসযোগ্য মিত্রদের মধ্যে একজন। তাকে ফেরত দিলে বাংলাদেশের অভ্যন্তরীণ ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। ভারত বিরোধী ব্লক আরো বেশি শক্তিশালী হওয়ার আশঙ্কাও তৈরি হবে। তাই এই সিদ্ধান্তটি শুধু আইনি নয়, বরং কূটনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটা দিল্লির একটি কৌশলগত সিদ্ধান্ত। এছাড়া সঙ্গে যুক্ত হয়েছে যেটি আমরা শুরুতেই বলেছি যে মৃত্যুদণ্ডের আদেশ বা দ্বন্দ্বটি শেখ হাসিনার কাছে একটি রাজনৈতিক বা আন্তর্জাতিক মহলে তার পক্ষে যে যুক্তি দাঁড় করানোর জন্য একটি বড় স্তম্ভ হিসাবে এই মুহূর্তে কাজে দেবে বলে আন্তর্জাতিক মহল মনে করছে। সেটি কি? মৃত্যুদণ্ডের প্রতি ভারতের নীতিগত আপত্তি রয়েছে। আন্তর্জাতিক মহল যে সুরে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে, ঠিক ভারত একই স্বরে ভারতও একই রকম বিরোধিতা করে। ভারতের অবস্থানটা কি? ভারত মৃত্যুদণ্ড সমর্থন করে না। দণ্ডিত ব্যক্তিকে ফেরালে লাইফ থ্রেট তৈরি হতে পারে। তাই ফেরত পাঠানোর সিদ্ধান্ত আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ডের সঙ্গে যায় না। এটা দিল্লির ডিপ্লোম্যাটিক শিল্ড। তুমি নিজেও বলছিলে যে মৃত্যুদণ্ডের বিষয়টি এখন শেখ হাসিনার পক্ষে একটা বড় একটি যুক্তি কারণ হয়ে যাবে, বরং তার একটা শেল্টার, একটা তার পক্ষে জনসমর্থন বা আন্তর্জাতিক মহলে সমর্থন পাওয়ার একটি বড় শিখণ্ডী হিসেবে দাঁড়াবে। এবং ভারতের অবস্থান তো পরিষ্কার, বিবিসির খবরেও বলা হচ্ছে এবং আন্তর্জাতিক মহল বা আমাদের বিশ্লেষণও বিষয়টি উঠে। তুমি কি বল? দেখো, এখানে একটা খুব সত্যি কথা বলছি, আমি একটা বড় কথা বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী, সে দেশের রাষ্ট্রপ্রধান, আমাদের দেশে থাকলে পরে ফেরত দিতে পারবে কি পারবে না, দেবে কি দেবে না, তা তো তুমি একটা বিশ্লেষণ দিলে, আমার থেকে আরো বেশি ভালো দিলে এবং তথ্য দিয়ে বললে। দলাই নামাকে কি ফেরত দিয়েছিল ভারত? দিয়েছিল? দেয়নি। প্রতিবেশী রাষ্ট্রের পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ, সরকারি পর্যায়ের কূটনৈতিক ভাবে পদচারণা বুঝতে সুবিধা হবে শেখ হাসিনা ভারতে থাকলে। এটা শত্রুতা নয়। ভারত বাংলাদেশের পাশে থাকবে। বিদেশ নীতি, কূটনীতি, প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে যেরকম ভাবে সম্পর্ক রাখতে হয় অবশ্যই রাখছেও তো। তাকে ফেরত পাওয়া, ফেরত দেওয়া, ভারত তার, বাংলাদেশ একটা সার্বভৌমত্ব রাষ্ট্র, ভারতও তো একটা সার্বভৌমত্ব রাষ্ট্র। সে তার রাষ্ট্রের নিয়ম নীতির বাইরে গিয়ে কেন কাজটা করবে? বরঞ্চ শেখ হাসিনা এখানে থাকলে ভারত তার সাংবিধানিক ধর্ম পালন করতে পারবে এবং সেটা করবে এবং প্রতিবেশী রাষ্ট্রের মনোভাবও বুঝতে পারে। পরিষ্কার। এখানে আরো একটি বিষয় যেটি আলোচনায় এসছে, আমরা গত কয়েকদিন যাবত দেখছিলাম যে তুমি বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে কেউ কেউ দাবি তুলেছেন যে এমনিতেই তুমি জানো যে এসআইআর, এনআরসি বিভিন্ন বিতর্ক রয়েছে, বাংলাদেশে অনুপ্রবেশ বিতর্ক রয়েছে এবং এর মাঝে দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী আস্থিত রয়েছেন এবং তাকে একজন প্রাক্তন প্রধানমন্ত্রীর সম্মানে রাখা হয়েছে, তার নিরাপত্তা সেরকম ভাবে দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেই অনেক বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে এরকম বলা হচ্ছে যে একদিকে বিজেপি বাংলাদেশ থেকে আসা উদ্বাস্তু হিন্দুদের তাড়িয়ে দেওয়ার জন্য এসআইআর প্রক্রিয়া চালু করেছে, এখান থেকে তাদেরকে বিতরণ করার ব্যবস্থা করেছে, অন্যদিকে আবার বাংলাদেশের একজন নেত্রী তাকে আবার আশ্রয় দিয়েছে। সুতরাং রাজনৈতিক ভাবে কিন্তু একটা নতুন করে কেন্দ্রীয় সরকারের উপর বা বলা ভালো বিজেপির উপর একটি চাপ তৈরি হবে। কারণ অনেকেই বলছেন যে নেত্রীর আমলে সীমান্তে গুলি, এনআরসি, নদীবাদ বিতর্ক সবচেয়ে বেশি হয়েছে, তাকেই এতদিন ধরে কেন আশ্রয় দেয়া হচ্ছে, এই বিষয়টিও সামনে উঠে আসছে কিন্তু, এবং সেটা আস্তে আস্তে জোরালো হচ্ছে। এই বক্তব্যের কোনো সারবত্তা নেই মনে করি। শেখ হাসিনা তো অনুপ্রবেশকারী না, রাতের অন্ধকারে গোপনে বেড়া টপকে তো আসেনি। সে বাংলাদেশের রাষ্ট্রপ্রধান, তার নিরাপত্তার খাতিরে ভারত সরকারের কাছে তিনি নিরাপত্তা চেয়েছে, রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি এসে রয়েছেন। আর অনুপ্রবেশকারী, এসআইআর, আমাদের দেশের নির্বাচন কমিশন সঠিক নির্বাচনী তালিকা তৈরি করছে, সেখানে ভুল, মরে যাওয়া ব্যক্তি, এক মানুষের দু জায়গায় ভোট, অনুপ্রবেশকারী, এটা নিরীক্ষণ করছেন। এর সঙ্গে শেখ হাসিনাকে কেন রাখছেন? যারা বলছেন তাদের হাঁটুতে বুদ্ধি। আমি কিন্তু পরিষ্কার জিনিস বলবো, বাংলাদেশের সাধারণ মানুষ হাসিনার দলকে চায় কিনা নির্বাচনে পরিষ্কার হবে। তারা অন্যায় করেছে কিনা, ট্রাইব্যুনাল কোর্টকে ক্যাঙ্গারু কোর্ট বলা হচ্ছে, নির্বাচনে আসুক না, নির্বাচনের মধ্যে দিয়ে পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ভারত তার নিজের জায়গা থেকে, ভারত কি অন্তর্বর্তী সরকারকে অস্বীকার করেছে? কালকে রায় ঘোষণার পর ভারতের বিদেশ মন্ত্রক মন্তব্য দিয়েছে, সুষ্ঠু বাংলাদেশ, গণতান্ত্রিক বাংলাদেশ ভারত সরকার দেখতে চায়। এগুলো সব এক একটা আলাদা পার্ট। যেটাই জিওগ্রাফি সেটাই কি ইতিহাস, যেটা ম্যাথ সেটাই কি বাংলা? প্রত্যেকটা পোর্টের সঙ্গে প্রত্যেকটা মিলালে চলবে না। একদমই। রাষ্ট্রপ্রধানকে নিরাপত্তা দিয়েছে, রাষ্ট্রপ্রধানকে রেখেছে নিরাপত্তা দিয়ে। তো কালকে আমরা অনেকের প্রশ্নই দেখেছি যে অনুপ চেটিয়ার মতো যারা বাংলাদেশে গ্রেপ্তার হন এবং তাদের তো ফিরিয়ে দেওয়া হয়, এবং আমি গতকালও বলেছিলাম যে অনুপ চেটিয়ার বাংলাদেশ থেকে
পালিয়ে আসা শেখ হাসিনা, এই দুজন ব্যক্তিকে এক করে মাপলে বিষয়টি হবে না, বিষয়টি দেখতে হবে ভিন্ন ভিন্ন দৃষ্টি। চীন ভারতের যুদ্ধের পর, চীনের যুদ্ধের পর চীনের সঙ্গে কি ভারতের সম্পর্ক নেই? একদমই। দলাই লামাকে কি ফেরত দিতে হয়েছে? আগামী দিনে সে তার দেশে গ্রহণযোগ্য কিনা সেটা আরেকবার পরিষ্কার হয়ে যাবে। প্রথমবার পরিষ্কার হলো গণবিক্ষোভ দিয়ে, দ্বিতীয়বার পরিষ্কার হলো রায় দিয়ে, তৃতীয়বার পরিষ্কার হয়ে যাবে নির্বাচন দিয়ে। গোটা বিশ্ববাসী দেখবে, অসুবিধা কোথায়? একদমই। তাহলে আজকের আলোচনার অনুষ্ঠান শেষ করব, কিন্তু শেষ করার আগে দু চারটি কথা আমার তরফ থেকে বলতেই হয়। পরমাশিস, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি এত সময় জুড়ে প্রথম কলকাতা স্ক্রিনে আমাদের দর্শকদের সামনে তুমি তোমার 3টি প্রশ্নেরই গুরুত্বপূর্ণ বিশ্লেষণ করেছো তোমার মতো করে, এবং অনেক ক্ষেত্রে আমি তোমার সঙ্গে সহমত। সত্যি বলতে কি, শেখ হাসিনার এই রায় শুধুমাত্র একজন নেত্রীর বিচার এমনটি নয়, এটা বাংলাদেশের পুরো রাজনৈতিক সংস্কৃতির ওপর, বলা ভালো এটা বাংলাদেশের পুরনো রাজনৈতিক সংস্কারের ওপর একটি বিশাল চাপ এবং ছাপ। আগামী সপ্তাহগুলোতে আমাদের এই যে 3টি প্রশ্ন আমরা রেখেছি বা 3টি প্রশ্ন নিয়ে আমরা আজকে বিশ্লেষণ করলাম, এই 3টি প্রশ্নই কিন্তু বড় রূপরেখা হিসেবে সামনে আসবে। শেখ হাসিনার আইনি পরিণতি, আন্তর্জাতিক চাপ, ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ওপর নতুন পর্ব এবং বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন শক্তির উত্থান। একটা বিষয় পরমাশিস খুবই পরিষ্কার, শেখ হাসিনা বা তার রাজনীতি দেশ ছেড়ে দিলেও তার ছায়া ছাড়বে না বাংলাদেশকে। আর ভারতের সামনেও নতুন কূটনৈতিক হিসেব খুলে দিয়েছে এই রায়। আজকে একেবারে শেষ লাইনে একটি প্রশ্ন ছুড়ে আজকের আলোচনা বিশ্লেষণ শেষ করব। আপনারা এই প্রশ্নের উত্তর মন্তব্যের কলামে লিখে জানাবেন। আজকে এই প্রশ্নটি আপনাদের জন্য বিশেষভাবে আমার পক্ষ থেকে। আপনারা কি মনে করছেন শেখ হাসিনার এই রায় বাংলাদেশের জন্য বড় পরিবর্তন, নাকি ভারতের জন্য বড় রাজনৈতিক বোঝা? লিখে জানাবেন, এবং আমরা কথা দিচ্ছি আপনাদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে আমি এবং আপনাদের প্রিয় বিশ্লেষক পরমাশিস খোসরায় আমরা একটি বিশেষ প্রতিবেদন বা বিশেষ এপিসোড করব। তাহলে আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।